এই দুইটার সাথে দুইটা একরকম জিনিস না, দুইটা বিপরীতমুখী দুইটা জিনিস। সেখানে মানবাধিকারের বিষয় থেকে, গণতন্ত্রের বিষয় থেকে, মত ব্যক্তি স্বাধীনতার বিষয় থেকে, হুম। ইসলাম ধর্মে আমরা জানি সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। উনি যে কথাটা বলে যে গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সব পদ্ধতি, সব তন্ত্র, সব মতবাদেই আছে। আমি আজ পর্যন্ত যে তথ্যটা পাই, বাংলাদেশের স্বাধীনতার পর যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের নাম চারটি নির্বাচনকে এ যাবৎকালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়। সেটাকে যদি বলি, 1991 সালের এরশাদের পতনের পর নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 এবং 2008 সালের যে চারটি নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ভোটের হিসাবটা আসলে কেমন। আমি যদি এই দলগুলোর মধ্যে জামাত ইসলাম হচ্ছে একটা প্রধান দল, এবং তারা গণতান্ত্রিক ধারার সাথে আছে, তাদের ভোটের হিসাবটা যদি দেখি, আমি দেখলাম যে 1991 সালে তারা ভোট পেয়েছিল 12.21%। 1996 সালে তারা ভোট পেয়েছিল 8.6%। 2001-এ তারা ভোট পেয়েছিল 4.28%, এবং 2008 সালে তারা ভোট পেয়েছে 4.6%। এইটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের একটা ফলাফল। হুম। আমরা দেখলাম 2091 থেকে 2008 সালে জামাতের ভোটের ব্যবধান 3 ভাগ কমে গেল, 12 থেকে 4-এ চলে আসলো। এখানে একটা মৌলিক বিরোধ। একজন যদি ইসলামী শাসন, ইসলামী শরিয়া আইন, ইসলামী ইসলামী মতাদর্শের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করে, সেটা হচ্ছে একটা জিনিস। আর গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা ইহলৌকিক ব্যবস্থা, সেটার এক ধরনের দর্শন, সেটার এক ধরনের অধিকার, মানবাধিকার। এই দুইটার সাথে দুইটা একরকম জিনিস না, দুইটা বিপরীতমুখী দুইটা জিনিস। সেখানে মানবাধিকারের বিষয় থেকে, গণতন্ত্রের বিষয় থেকে, মত ব্যক্তি স্বাধীনতার বিষয় থেকে, হুম। ইসলাম ধর্মে আমরা জানি সেখানে কিছু সীমাবদ্ধতা আছে। এইটা নিয়ে আমি, এটা একটা ওয়ান টু ওয়ান বিতর্ক হলে সময় নিয়ে সেটা বিতর্কটা করা যেত। এক, রাইট। হুম। প্রশ্নটা যেটা হচ্ছে যে জঙ্গিবাদ বা কট্টরপন্থার বিপদ হচ্ছে কিনা। কট্টরপন্থার যদি কোনো মতের বিপরীতে কেউ যদি জোরপূর্বক তার শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কট্টরপন্থা বা জঙ্গিবাদ বলি। গণতন্ত্রে সেই সুযোগটা নেই। উনি যে কথাটা বলে যে গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সব পদ্ধতি, সব তন্ত্র, সব মতবাদেই আছে। হুম। গণতন্ত্র এখনো পর্যন্ত সারা পৃথিবীতে একাডেমিয়াতে একটা স্বীকৃত গণতান্ত্রিক পদ্ধতি, এবং সভ্য দুনিয়া, সভ্য দেশ, উন্নত দেশ, গণতান্ত্রিক দেশ, মানবাধিকার যে সমস্ত দেশে চর্চা হয়, পৃথিবীর যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে, এটা পরিমাপের যে ইন্ডিকেটরগুলো আছে, সেই ইন্ডিকেটরগুলোকে গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। সীমাবদ্ধতা একজন একটা ব্যবস্থাকে কে কিভাবে চর্চা করবে, লালন পালন করবে, সেটা হচ্ছে সেখানকার আইনি কাঠামো, সেই জিনিসগুলোকে নির্ধারণ করবে। সেখানকার শাসক, নির্বাচনী ব্যবস্থা, প্রতিষ্ঠান, সেই হুম। ব্যবস্থাগুলো নির্বাচন। শেখ হাসিনা গণতন্ত্রের কথা বলে, খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলে, এরশাদ সাহেব পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের কথা বলেই বিভিন্ন দেশ, পৃথিবীকে ইউনোপোলার ছিল, বাইপোলার হলো, রাশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশ তাদের আন্তর্জাতিক ভূ রাজনীতি নানা ধরনের স্বার্থ আছে। আমি যে বিষয়টাতে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্রের সম্ভাবনা কতটুকু। আমি আজ পর্যন্ত যে তথ্যটা পাই, বাংলাদেশের স্বাধীনতার পর যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনের নাম চারটি নির্বাচনকে এ যাবৎকালে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়। সেটাকে যদি বলি, 1991 সালের এরশাদের পতনের পর নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 এবং 2008 সালের যে চারটি নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর ভোটের হিসাবটা আসলে কেমন। আমি যদি এই দলগুলোর মধ্যে জামাত ইসলাম হচ্ছে একটা প্রধান দল, এবং তারা গণতান্ত্রিক ধারার সাথে আছে, তাদের ভোটের হিসাবটা যদি দেখি, আমি দেখলাম যে 1991 সালে তারা ভোট পেয়েছিল 12.21%। 1996 সালে তারা ভোট পেয়েছিল 8.6%। 2001-এ তারা ভোট পেয়েছিল 4.28%, এবং 2008 সালে তারা ভোট পেয়েছে 4.6%। এইটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের একটা ফলাফল। হুম। আমরা দেখলাম 2091 থেকে 2008 সালে জামাতের ভোটের ব্যবধান 3 ভাগ কমে গেল, 12 থেকে 4-এ চলে আসলো। কেন এই কথাটা বললাম, সেটা বিভিন্ন ধরনের অ্যানালিসিস হতে পারে। একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থা যখন চালু থাকে, তখন মানুষ তাদের স্বাধীনতাকে, ভোট প্রয়োগের অধিকারকে গ্রহণ করে। আমরা দেখলাম এখনো পর্যন্ত বাংলাদেশে এই নির্বাচনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সে কে গণতান্ত্রিক, কে গণতান্ত্রিক, কে কতটা ভালো মন্দ, সেই আলোচনায় আমি যাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে 32 এবং 33% ভোটের ব্যবধান এই দুইটি দলের মধ্যে আছে। কেউ কখনো 32% পাচ্ছে, এ কখনো 32% পাচ্ছে। এই 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 আলোচনাটা কেন, যে বাংলাদেশের জনগণ এটা প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, এবং এই 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 গণতন্ত্রের পক্ষে থেকে তারা ভোটের অধিকারগুলো এই এই জায়গায় নিয়েছে, যা তার গণতান্ত্রিক দলগুলোর পক্ষে
তারা অবস্থান নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি তাদের ভোটের হিসেবে এখন সে আগের জায়গায় আছে? আমি মনে করি না যে সে ভোটের অবস্থান সে আগের জায়গায় আছে। অবশ্যই সেটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটাকে কতটুকু কিরকম হয়েছে সেটা একটা প্রশ্ন। এখন আমরা যে দেখছি যে বাংলাদেশে কট্টরপন্থা বা জঙ্গিপন্থা বা উদারপন্থা, এখন কোনটা কট্টর কোনটা জঙ্গি, এখন কেউ যদি শাসন ক্ষমতায় যায়, ইসলামী দল বা জামাত ইসলাম বা অন্য কোনো দল যদি শাসন কাঠামোয় যায়, তারা কিভাবে শাসন করবে শোষণ করবে। এখন আমরা ডাক্তার শফিকের কাছ থেকে অনেক ধরনের কথা শুনছি, আমরা এই করবো আমরা সেই করবো, অন্য দলগুলো বলছে, আবার কেউ কেউ হুমকি ধামকি দিচ্ছে, এটা ভিন্ন বিষয়। প্র্যাকটিসের ক্ষেত্রে হলো গা ভিন্ন বিষয়। সেখানে যদি হয়, সেখানে অন্য দলগুলোর সাথে তাদের বোঝাপড়া, তাদের সমঝোতাগুলো, নাগরিকের প্রতি তাদের দায়িত্বগুলো কেমন হবে, সে প্রশ্নটা সেখানে আসবে। সেখানে দেখা যাবে যে বাংলাদেশের আমরা যে জিনিসগুলো বলছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ব্যবস্থাটা থাকবে কিনা, সেখানে কতটুকু কট্টরপন্থা বা আমরা পরমত সহিষ্ণুতা থাকবে কিনা, অন্যের মতকে ধারণ গ্রহণ করতে পারবো কিনা। একটা দল মত যে যে দলের আমাদের দল থাকবে, দলাদলি থাকবে না, কাদামাটির দেশ, কাদামাটি থাকবে, কাদা ছড়াছড়ি হবে না। সেই পরমত সহিষ্ণুতার আমরা যে আবহমান কালের যে বাংলার যে সংস্কৃতি ছিল, এখানে উনি অনেক কথা বলেছেন। সেই বিতর্কগুলো আর না জেনে সময় অনেক হয়ে গেছে। সেই Right. বিতর্ক যে এখন যেটা বলছে যে আমরা সেরকম একটা শাসন চাই, সেরকম একটা ব্যবস্থা চাই। জনগণ ঠিক করবে কে তাদের শাসক হবে, জনগণ ঠিক করবে বাংলাদেশ কোন পদ্ধতিতে চলবে, কাদের দ্বারা শাসিত হবে। ধন্যবাদ। জি, সেই জনগণ ঠিক করবে বলতে আপনি নির্বাচনের মাধ্যমেই বলছেন যে জনগণের সাথে হ্যাঁ, সেই। উনি যেটা বললেন যে একটা বলছিলেন যে নির্বাচন গণতন্ত্র আসলে ওই রকম নিষ্কলুষ কোনো বিষয় না, হুম, ত্রুটিমুক্ত কোনো বিষয় না। একটা একটা ব্যবস্থায় যেমন এই যে আন্দোলনটা শুরু হলো, এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম। যদি হুম, ওই ব্যবস্থা থাকতো, এই যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সংগ্রাম কর্মসূচি, প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলন করবার সুযোগটা পেয়েছিল, গণতান্ত্রিক ব্যবস্থা, এটা একটা সৌন্দর্য। কতটা সীমিত সে আলোচনা, বাক ব্যক্তি স্বাধীনতা নিয়ন্ত্রিত ছিল, তার মধ্যে দিয়ে আন্দোলন করেছে, আন্দোলনের মধ্য দিয়ে নিয়মতান্ত্রিক, সেখানে সশস্ত্র উপায়ে কিন্তু শেখ হাসিনাকে উৎখাত উৎখাত করা হয়নি। সেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে তাকে উৎখাত করে এরশাদ সাহেবকে উৎখাত করা হয়েছে। যদি পরিস্থিতিটা আর্ম স্ট্রাগলের দিকে যেত, যে শেখ হাসিনা সেনাবাহিনী নামিয়ে দিয়েছে, তখন পরিস্থিতি কি হতো, আম ব্লাড শেড যদি হতো, সেটা ভিন্ন বিষয়। তো সে দিকে যায় নাই। সেজন্য কোনো শাসন ব্যবস্থায় ত্রুটিমুক্ত না। সে ত্রুটিমুক্ত করার জন্য যে নতুন যে অন্তর্বর্তী সরকার হয়েছে, সংস্কার করতে চাই, সেই সংস্কারকে আমরা স্বাগত জানাই। যেমন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেছেন যে শফিকুর রহমান। সরকার, শফিকুল রহমান, সরি, ডক্টর শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে। ছাত্র জনতার এই অভ্যুত্থান একটা অভূতপূর্ব আন্দোলন, অভূতপূর্ব সাফল্য। অন্তর্বর্তী সরকারকে অর্থপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখতে হবে। জাতীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে, পাওনা না পাওয়ার হিসাব বাদ দিয়ে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে শপথ নিতে হবে। উনি যে এই কথাটা বলেছেন যে এই সরকারের সাফল্যের সাথে জামাত ইসলাম তার সাফল্য দেখছে, বা ভবিষ্যতের সাফল্য, গণতান্ত্রিক সাফল্য, হয়তো এই কথাটা বলতে চাচ্ছে, সেটা হয়তো সবারই বক্তব্য থাকবে যে এই সরকারের সাফল্যের সাথে ভবিষ্যতের জনগণের সাফল্য এবং জনগণের গণতান্ত্রিক মতামত, আমরা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আকাঙ্ক্ষা করি, সেটার সাফল্য আমরা সেটার উপর নির্ভর করছি।